সবাইকে আমন্ত্রণ। জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় ঐক্য ধরে রাখতে জাতীয় সংলাপ কতটা জরুরি। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন, পরিচয় করে দিতে তাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য গণফোরাম। একেবারে ডান দিকে আছেন, আমার পাশে আছেন ডাক্তার জায়েদুর রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শুরু করতে চাই ডাক্তার জায়েদুর রহমান। এখনকার যে বাস্তবতা, এই বাস্তবতায় আসলে জাতীয় ঐক্যের কথা খুব বেশি করে আসছে, যে এই সংকট মোকাবেলায় ঐক্য ধরে রাখাটা খুব জরুরি। ঐক্যকে খুব বেশি চিড় দেখছেন যে কারণে আমাদের মধ্যে এই অস্থিরতাগুলো তো হচ্ছে, নাকি অন্য কোনো কারণ দেখেন? আমি ঐক্যে চিড় দেখছি। ইনফ্যাক্ট আমি আসি যে কেন ঐক্যটা দরকার, চিড়ও দেখছি এবং পরিস্থিতিটা ভালো না। আমরা প্রায় ষড়যন্ত্র শব্দটা শুনছি, যদিও শব্দটার মধ্যে খুব শেখ হাসিনা গন্ধ আছে, তারপরে শুনছি দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তাদের লোকজন আছে, আমলাদের মধ্যে, পুলিশের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে, আবার বাইরের ষড়যন্ত্র। এবং বাইরের ষড়যন্ত্র ইজ সো অবভিয়াস। আমরা জনাব চিন্ময়কে গ্রেফতার করার পর থেকে, চিন্ময় এবং ইসকনকে নিয়ে ভারতের মিডিয়া শুধু না, ভারতের সরকারের প্রতিক্রিয়াও যদি আমরা দেখি, তাদের স্টেটমেন্ট, তাদের যিনি মুখপাত্র আছেন তার বক্তব্য, তাদের পররাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া স্টেটমেন্ট, সব যদি একত্র করি তাহলে আমরা দেখব সেখানেও খুব সিরিয়াস ষড়যন্ত্র আছে। এখন ষড়যন্ত্র সেই গ্রাউন্ডে বেটার, এটার মানে জন্মে এবং বড় হয়, সেই গ্রাউন্ডটার ফার্টাইল হয়, সে যদি সেই গ্রাউন্ডের মধ্যে আমরা মনে করি সেটা হচ্ছে অনৈক্য যদি থাকে। ঐক্য থাকলে ষড়যন্ত্র খুব ভালো কাজ করে না। আচ্ছা, এখন অনৈক্যটা কেমন? আমরা যদি একটা জিনিস ভুল না করি, আমরা অনেকে এই ভুলটা করি, সেটা হচ্ছে মতদ্বৈততাকে অনৈক্য মনে করি। মানে আমরা দীর্ঘদিন একটা স্বৈরাচারী ব্যবস্থায় ছিলাম বলে আমাদের কাছে জানানোর চেষ্টা করা হয়েছে সবাইকে সব ব্যাপারে একমত হতে হবে, অথচ একটা ডেমোক্রেটিক সোসাইটি তা না। একটা ডেমোক্রেটিক সোসাইটি টিকে থাকে, বা একটা ডেমোক্রেটিক সোসাইটি মানেই হচ্ছে এখানে দ্বিমত থাকবে, আপনারা আমার চিন্তার মিল থাকবে না, আপনারা আমার লক্ষ্য মিল থাকবে না, লক্ষ্য এক থাকলেও পথ মিল থাকবে না, নানা রকম দ্বিমতের জায়গা। কিন্তু সাম্প্রতিক সময় যেটা খুবই অ্যালার্মিং, সেটা হচ্ছে আমি বাংলাদেশে যারা এই মুহূর্তে ইভেন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে শেখ হাসিনার মতো আচরণ করছেন। আচ্ছা, শেখ হাসিনার মতো আচরণ কি? ওনার এক ধরনের ট্যাগিংয়ের রাজনীতি ছিল। ধরুন, আবরার ফাহাদ ইন্ডিয়ার হেজিমনির বিরুদ্ধে একটা স্টেটাস দিয়েছেন, আমাদের পানি না পাওয়া, আমাদের ইলিশ দেয়া, এইগুলো নিয়ে খুব সাধারণ একটা আন্ডারগ্রেডে পড়া একটা স্টুডেন্ট তার ইমোশন থেকে, কিন্তু আপনি ওকে শিবির ট্যাগ দিলেন, এবং সেই ট্যাগের মাধ্যমে আপনি এস্টাবলিশ করতে চান একটা মানুষ যদি শিবির হয় তাকে পিটিয়ে মেরে ফেলা যায়। আপনি একজনের গায়ে যদি জঙ্গি ট্যাগ দেন, তাকে ঠান্ডা মাথায় ক্রস ফায়ার সো কল্ড করে মেরে ফেলতে পারেন। আপনি বিরোধী রাজনীতি করছেন, আপনি ট্যাগ যদি দেন, আপনি স্বাধীনতা বিরোধী, আপনি রাজাকারের দোসর। আমি ইদানিং আবার ট্যাগিংয়ের রাজনীতি ফিরে আসতে দেখছি শেখ হাসিনা বিরোধীদের মধ্যে। ভারতের দালাল শেখ হাসিনা বা ফ্যাসিস্ট শেখ হাসিনার দালাল। মানে আপনি দ্বিমত যেখানে হচ্ছে, আপনি সেই দ্বিমত নিয়ে ডিবেট করছেন না, আপনি ট্যাগ করছেন এবং তাকে একরকম আবার নির্মূল করার চেষ্টা করছেন। এই একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা চিড় নাই, চিড়টা এখন যথেষ্ট ওয়াইডেন্ড হয়েছে। যেই কোনো না কোনোভাবে আপনার সাথে দ্বিমত করবে। ধরুন, আপনি একটা এক্সট্রিম স্টেপ চান যে ও দুটো পত্রিকা বন্ধ করে দিতে হবে, কেউ একজন বলল না, ওই দুটো পত্রিকার সমালোচনা আছে, সমালোচনা আমরা করি, কিন্তু বন্ধ করে দেওয়া খুবই ভয়ঙ্কর কথা, এটা ঠিক হচ্ছে না। এই যে আপনি বললেন, এটা বলার সাথে সাথে কিন্তু আপনি তাদের দালাল হয়ে গেলেন, দোসর হয়ে গেলেন, এবং আপনাকে নির্মূল করে দেওয়া লাগবে। এবং আপনি এর আগে এন্টায়ার টাইমে শেখ হাসিনার বিরুদ্ধে কি করেছেন না করেছেন সেগুলো আর ইস্যু না, আপনি গণশত্রুতে পরিণত হবেন। বিএনপি মহাসচিব সাম্প্রতিক সময়ে বেশ কিছু কিছুতে কথা বলেছেন, খেয়াল করবেন যে এখন যেহেতু অনেকের সাথে এটা মেলে নেয়, অনেক এক্সট্রিমিস্টের সাথে মেলে নাই, তাকে যাতা জনাব আসিফ নজরুল, ওনার বিরুদ্ধে একেবারে কোনো গ্রাউন্ড ছাড়া এমন সব কথা বলা হয়েছে যে রীতিমতো তাকে এটার একটু ব্যাখ্যাও দিতে হয়েছে। সো এগুলো কিন্তু বড় চিড়, আমাদের সতর্ক হওয়া দরকার আছে। ধরেন যারা করছে এটা কি, মানে আগে তো ধরেন ফ্যাসিস্ট হাসিনার পতন দেশের পক্ষে মনে হয়েছে, এখন কি মনে হচ্ছে? মানে এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলো করছে না? আমার কাছে আমরা এই সন্দেহ প্রকাশ করতেই পারি, কারণ আমি ডক্টর আসিফ নজরুলকে কোট করছি যে এটা এক ধরনের ইন্ডিয়ান প্ল্যান বা ব্লুপ্রিন্ট। কারণ আমি দেখছি যা ঘটছে তাতে আসলে ইন্ডিয়া বেনিফিটেড হচ্ছে। ইসকনের বিরুদ্ধে প্রতিষ্ঠান হিসাবে কি কোনো অভিযোগ আছে এখন পর্যন্ত? আমরা তো আসলে আবেগে যাতা বললে হবে না। একজন ব্যক্তি এটাতে অ্যাকিউজড হয়েছেন, ইসকন বলেছেন তাকে বহিষ্কার করেছে, আমি বলছি সমস্যা নেই, কিন্তু যদি থেকে থাকে ইসকন প্রতিষ্ঠান হিসাবে তার এই কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা প্রমাণ হওয়ার আগে আপনি নিষেধ করে ফেলবেন। কিন্তু আপনি যখনই বলছেন যে না এটা করা যাবে না, তখনই এই প্রবলেমগুলো হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে এখন এই প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে হবে। সো এই কাজগুলো যখন আপনি করছেন, এই আলাপগুলো করছেন, এগুলোর পথে যদি কেউ যায়, এগুলো তো ট্রুলি ইন্ডিয়ান ন্যারেটিভকে
এস্টাবলিশ করে, কারণ তারা বলছে শেখ হাসিনা যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে এবং হিন্দু প্রতিষ্ঠানের উপরে হামলা হচ্ছে। সো আমরা তাদের অনেক অ্যাক্টিভিজমকে আপনার মনেই হতে পারে এটা বেনিফিশিয়ারি ইন্ডিয়া। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অনেক ফাঁদের কথা বলা হচ্ছে, অনেক শুরু থেকেই বলা হচ্ছিল যে সতর্ক থাকার, সজাগ থাকার কথা বলা হচ্ছে, যাতে করে আসলে কোনো রকম ঝামেলা তৈরি না হয়। কিন্তু অনেক আওয়াজ আমরা এর মধ্যে দেখেছি। আমরা কি পাতা ফাঁদে পা দিচ্ছি কিনা, আমরা আসলে কতটা সতর্ক? না, আমি তো মনে করি ম্যানেজমেন্ট সমস্যা। কীরকম ম্যানেজমেন্ট সমস্যা? এই সরকারকে তো আমি 5 মার্ক দিতে পারছি না এজ এ ম্যানেজার রাষ্ট্র পরিচালনার জন্য। উনি সংকট সমাধান করবেন না সংকট তৈরি করবেন। আমার কাছে তো মনে হয়েছে কিছু কিছু সংকট তারা নিজেরাই তৈরি করছে। এই যে ছাত্ররা রাস্তায় রাস্তায় এইসব ভাঙচুর করতেছে, এক কলেজ আরেক কলেজের সাথে মারামারি, এবং এগুলো তো অকল্পনীয় মারামারি। আমরা তো কোনোদিন শুনি নাই এক কলেজের ছাত্র গিয়ে আরেক কলেজে বিল্ডিং শুদ্ধ ভাঙা দেয়, পড়াইয়া দেয়, নথিপত্র করে সেন্ট জাভিয়ার্স স্কুল সহ। এটা কি শুরু হয়েছে? এখানে সরকারের দায় কোথায়? তার কই প্রশাসন, কই আইনশৃঙ্খলা বাহিনী, কই এনএসআই, কই ডিজিএফআই, কই? তো সব জায়গায় যদি ঘাপলা থাকে, ঘাপলা তো সর্ষের মধ্যে ভূত আছে। উনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তারপরে আপনি এই যে কি নাম বললেন প্রভুটার, চিন্ময়কে গ্রেপ্তার কেন করা হলো, কি কারণে? বলে যে বাংলাদেশের পতাকার সাথে ইসকনের বা একটা গেরুয়া পতাকা দিয়েছে। তো দিয়েছে, কেউ দিয়েছে, অন্য কেউ দিয়েছে, চিন্ময় তো আর দেয় নাই। আপনি এখানে চিন্ময়কে গ্রেপ্তার করে দিলেন। আচ্ছা, মামলা হয়েছে একটা, কারা করেছে? বিএনপির এক নেতা। তো বিএনপি তো ওই লোককে বহিষ্কার করে দিয়েছে, তারপরে কেন গ্রেপ্তার করতে হইল? এটা তো আপনাদের মধ্যে কোনো সমন্বয় নাই। কারা গ্রেপ্তার করলো, কেন করলো, এটা তো জবাবদিহিতা করতে হবে। না, কিন্তু সরকার যদি মনে করে, কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মনে করে, প্রশাসন যদি মনে করে, আমার দৃষ্টিতে এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অবনতি হয় নাই, তাহলে তাকে গ্রেপ্তার করবে না? না, গ্রেপ্তার করার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয় নাই। আপনি তারা মিটিং করতে দিলেন, লক্ষ লোকের সমাবেশ চট্টগ্রামের লালদিঘির ময়দানে, তারপর রংপুরে গিয়ে সে একটা বিশাল সমাবেশ শান্তিপূর্ণভাবে করেছে। আপনি তাদের কি দাবি দেওয়া আছে সেটা নিয়ে বসবেন না? আমার কথা তো ওখানে আপনি এটা বাড়তে দিচ্ছেন কেন? বাড়তে না দিয়ে তারে এখান থেকে গ্রেপ্তার করে আরেক, তারপরে কোর্টের মধ্যে তার অনুসারী বা ওদের করতে দিলেন কেন? কোর্ট হিল এটা প্রটেক্টেড এরিয়া না? আপনার আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? তাদেরকে তো রাস্তায় থামিয়ে দেবেন। আপনি কোর্ট এরিয়ার মধ্যে তাদেরকে তুলে দিচ্ছেন এবং পুলিশ ভ্যানের মধ্যে তারা শুইয়া পড়ছে। আমার তো মনে হয় কেউ কেউ এগুলো সৃষ্টি করছে। তারপর একজন আমাদের অত্যন্ত কাছের একজন আইনজীবী, প্রতিশ্রুতিশীল আইনজীবী, প্রতিশ্রুতিবান, হ্যাঁ, অকালে তার একটা হত্যা করা হলো, হত্যার শিকার হলো। তার কি দোষ ছিল এখানে? সুতরাং আপনারা প্রবলেমগুলো ক্রিয়েট করবেন এবং সেগুলো ঠিক মতো আপনারা গুছিয়ে এটা কি ধরেন দিতে পারছেন না। বিষয়টা হচ্ছে যে সরকার কি তার কথা মতো চালাতে পারছে বলে মনে হয়? আমার তো মনে হয় যে অনেক ঘাটতি আছে। সব মন্ত্রণালয় বলবো না, অনেক মন্ত্রণালয়ে অনেক ঘাটতি। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তো শুরু থেকেই বিষয়টি নিয়ে না কতটা আর কত 100 দিনের উপর তো এখন 150 দিন কাছাকাছি হচ্ছে। আমি তো বলেছিলাম যে 100 দিন আচ্ছা পার করেছেন গোলেমালে, তো 101 দিন থেকে কেন শুভ হালকাতা হলো না? প্রত্যেক দিন কেন আপনি সুন্দর সুন্দর কর্মকাণ্ড আমাদেরকে উপহার দেবেন না? আপনার কোথায় সবকিছু সরকারের হাতে, আসলে হাতে মানে তার তো সব জায়গায় কন্ট্রোল নিয়ে নিচ্ছে আশা করি। তা আপনি পুলিশ কমিশনার বদলালেন, আপনি আবার আইজিপিকে বদলালেন, নিশ্চয়ই এখানে ঘাপলা ছিল। অথবা আরো কম্পিটেন্ট লোক আপনি এখানে বসান, সব জায়গায় বসান। আমরা সেটা দৃশ্যমান দেখতে চাই। বিচার বিভাগের মধ্যে এখনো অস্বস্তি চলতেছে, প্রশাসনের মধ্যে এখনো নাকি অস্বস্তি চলছে। কর্মচারীরা মহাসমাবেশের ডাক দেয়, এটা কি? এটা কি রাজনৈতিক সরকার? আপনি অ্যালাউ করছেন কেন? না পারলে আপনি ইমার্জেন্সি দেন। আমি তো মনে করি আপনাকে, যেহেতু এখানে সেনা সমর্থিত যৌথ বাহিনী মাঠে আছে, সেই যৌথ বাহিনী মাঠে থাকা অবস্থায় যখন এই ধরনের রাষ্ট্রের সারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা তো বলতে হবে এটা অপশক্তি। এটা শেখ হাসিনার দোসররাই করছে। তারা তো এই সরকারকে বিতর্কিত করে এটাকে ব্যর্থ পর্যবেসিত করার জন্য সমস্ত রকমের ষড়যন্ত্র দেশে বিদেশে চলছে। জি, অনেক ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। এই যে ষড়যন্ত্র আমরা আসলে কতটা প্রোটেক্ট করতে পারছি? আমরা তো জানছি মানে যে ষড়যন্ত্র একের পর এক আসবে, আরো বলা হচ্ছে, হ্যাঁ, সেই জায়গাটা আমরা আসলে কেন পারছি না? আমরা কেন পারছি না? তাদের কাজের, সুব্রতদা যেভাবে বললেন, আমি সাপোর্ট করি যে সরকারের কার্যক্রম আরো বেশি কেপেবল। আমরা যে কলেজের উদাহরণ দিলাম, ধরুন
প্রথম দিন হঠাৎ করে একটা মারামারি লেগে গেল, একজনকে মৃত্যু ঘিরে কলেজ ভাঙচুর হলো। এরপর যখন ওই মোল্লা কলেজ ভাঙচুর হয় ঘোষণা দিয়ে, মেগা মানডে বা কিছু একটা ঘোষণা দিয়ে দুটো কলেজের স্টুডেন্ট 5-6 কিলোমিটার দূরে গিয়ে ওই কলেজ ভাঙলো। মানে আমি একটা মেজর প্রবলেম এই সরকারের ক্ষেত্রে দেখি, এটা একজন উপদেষ্টা বলেও ফেলেছেন, যদি বল প্রয়োগ করতে যাই তাহলে আপনারা বলবেন যে শেখ হাসিনা মতো বা আগের সরকারের মতো হয়ে গেল। এর আগে তিতুমির কলেজের স্টুডেন্টরা রাস্তা বন্ধ করে মানুষের জীবন দুর্বিষহ করেছে, বা এই যে কোর্ট প্রিমিসেস আপনি উঠতে দিলেন। এখন রাষ্ট্র হবেন, সরকার হবেন, আপনি বল প্রয়োগ করবেন না, তাহলে আসলে সরকার চালানো যাবে না। তো সরকারের মধ্যে একটা সিরিয়াস দ্বিধাদ্বন্দ্বের জায়গা আছে। এখন আমি আমার জায়গা থেকে যেটা বলার, বহুবার বিভিন্ন জায়গায় বলছি, সেটা হলো বল প্রয়োগ আপনি কিভাবে করছেন, কতটুকু করছেন, সেটা যদি নৈতিক হয়, সেটা যদি ইললজিক্যাল, ইললিগাল, আনএথিক্যাল না হয়, তাহলে সেই বল প্রয়োগ নিয়ে সমস্যা নেই, মানুষ বরং পছন্দ করবে। সুতরাং আপনি সেটা করছেন না, এবং সরকারের এই জায়গাগুলোই প্রবলেম্যাটিক। এখন হয় কি, আপনি যখন আবার একটা ঘটনা ঘটো, চিটাগংয়ে যদি সেদিন আপনি যে মব এসেছিল জনাব চিন্ময়কে কেন্দ্র করে, সেটাকে যদি ঠিকমতো ট্যাকেল করতে পারতেন, হয়তো বা এই হত্যাকাণ্ডটা হতো না। এবং এই হত্যাকাণ্ড সিচুয়েশনটাকে কিন্তু আরও খারাপের দিকে নিয়ে নিল। যদি আমি যোগ করতে চাই, আমাদের দেশের মানুষ অসীম ধৈর্য দেখিয়েছে, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। এটা একটা পরিকল্পিতভাবেই করা হয়েছিল, কিন্তু এটা তারা ঠেকাতে পেরেছেন। নট অনলি দ্যাট, ইন্ডিয়ান মিডিয়াতে আমি দেখার চেষ্টা করছিলাম অনেকগুলো মিডিয়া, মানে আমি একেবারে কৌতুক টাইপের, একটা কৌতুক মনে হয় ওসবের কথা বলছি না, মেইন স্ট্রিম ভালো মিডিয়া যেগুলো হিসাবে অ্যাস্টাবলিশড, তাদের যে ন্যারেটিভ, ধরুন রয়টার্স একটা উদ্ভট ডিসইনফরমেশন দিয়েছে, সেটা ডিবাঙ্ক করেছে। এর বাইরে যে পরিমাণ তথ্য বাইরে মিথ্যা ডিসইনফরমেশন ভারতে চলছে, আমাদের সরকার কি সেগুলো ঠিকঠাক মতো কমব্যাট করতে পারছে? উত্তর হচ্ছে না। আপনি তথ্যগুলো দিতেই পারছেন না। যেমন জনাব চিন্ময় ইসকনের সদস্য বলে খুবই বলা হচ্ছে ওখানে, এবং ইসকন যেহেতু একটা সামাজিক সংগঠন, তাদের বেশ কিছু সমাজসেবামূলক কাজ আছে, খাবার, দুর্যোগে সাহায্য করা, তাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, বলা হচ্ছে যে এরকম একজন মানুষকে এটা করা হচ্ছে। অথচ এই যে বহিষ্কৃত ছিলেন এবং শিশু নির্যাতনের অভিযোগে তাকে সেন্ট্রাল ইসকনের চাইল্ড প্রোটেকশন যে সেন্টার বা ইউনিট আছে, তারা তাকে বহিষ্কার করেছে, ব্রিফও করেছে না। কিন্তু এই যে আপনাকে বললাম এটা করলো, আপনি ভারতের মিডিয়াতে এখন স্টিল এগুলো চলছে। ভারতের মিডিয়াতে এগুলো চললে আমরা আসলে ধরেন বিবৃতি না দেয়া ছাড়া আর কি জানিয়েছি, আমরা কি এই তথ্যগুলো ঠিকমতো ভারতের কাছে পৌঁছে দিয়েছি? ইভেন শুধু সেটা না, আমি মনে করি ভারতের যে সিভিল সোসাইটি আছে, আমাদেরকে তো ভারতের সাথে থাকতে হবে, এই প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো না। সুতরাং ভারতের সাথে আমাদের একটা ওয়ার্কিং, এই যে ডিসইনফরমেশন সমানে ছড়াচ্ছে, আমরা কি ভারতের সিভিল সোসাইটি বা অন্যান্য জায়গার যারা সাধারণ নাগরিক আছে তাদের সাথে কমিউনিকেট করছি? আচ্ছা, আরেকটা জিনিস জরুরি, ষড়যন্ত্রের সময় ঐক্যের কথা বলছেন, এটা খুবই দরকার। এই ঘটনার পর আমি যতদূর জানি, আমি নিশ্চিত মোটামুটি বিএনপি দেখা করতে চেয়েছিল সরকারের সাথে, তারপর সরকার দেখা করেছে। অথচ হবার কথা ছিল সরকার সবগুলো দলকে সর্বদলীয় একা ডাকুক, একসাথে ডাকুক, বসে দেখাবেন যে দেখো আমরা কিন্তু ইউনিফাইড আছি। নট অনলি দ্যাট, আমি এটা নিয়ে কথা বলেছিও আগে, হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে সরকারের আরও বেশি যোগাযোগ করা, যে দেখো চিন্ময়ের বিরুদ্ধে অভিযোগ, যদি তার কাছে, সরকারের কাছে সবসময় হয়তো অনেক তথ্য থাকে, আমরা জানি না, চিন্ময়কে গ্রেফতার মানে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু না, ডাকা, তাদের সাথে কথা বলা। নট অনলি দ্যাট, চিটংয়ে সমস্যা হয়েছে, আমি এটা বলেছি, ধরুন অনেকে অনেক সিনিয়র সিটিজেন, কিন্তু আমাদের তো একেবারে ইয়াং ছাত্র উপদেষ্টা আছে, ওরা চলে যেতে পারতো, ওরা মানুষের ঘরে ঘরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করতে পারতো যে আপনারা এই স্টেটের রেসপেক্টেড নাগরিক, আপনাদের সাথে আমাদের কোনো সমস্যা নাই, যেন চিন্ময়কে নিয়ে সমস্যা আছে সেটা আমরা দেখছি, আপনারা কনফিডেন্ট ফিল করুন, আপনারা সেফ ফিল করুন। সো এই কমিউনিকেশনগুলো করলে জিনিসগুলো আরও অনেক ইজি হয়, অনেক ভালো হয়, কিন্তু আমি সেভাবে দেখছি না। কিন্তু ভারতের দিক থেকে কোনো রকম, মানে ধরেন 5 আগস্টের পরের যে অবস্থান, সেই জায়গা থেকে কোনো রকম নড়চড় দেখছেন? আমি দেখছি না, এবং এটা আরও খারাপের দিকে যাচ্ছে। সেজন্য বলছি, যখন আপনি বুঝতে পারছেন সামনে এটা আরও খারাপ হবে, তারপর আরও অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া আছে আমাদের। বিষয়টা এরকম, ধরুন বাংলাদেশ থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, রেসপন্স আসছে না, কি করতে পারে আর সরকার? আমরা সর্বোচ্চ যেটা করতে পারি, ওদের দিক থেকে সরকারিভাবে আসলো না, কিন্তু ওদের যে মিডিয়াগুলো আছে সেটার জন্য আমাদের কারা সেখানে পার্টিসিপেট করবে। আবারও বলছি, ওখানে কিছু সিভিল সোসাইটি আছে, আমি তো আপনাকে নামের একটা তালিকা দিতে পারবো যে বাংলাদেশকে নিয়ে পজিটিভলি অন্তত কয়েকজন মানুষ কথা বলছে, 2-1টা মিডিয়াতে কথা হচ্ছে, ওখানে এডিটোরিয়াল লেখা হচ্ছে, কবির সুমন স্ট্যাটাস দিয়েছে। এর বাইরে আমি পশ্চিমবঙ্গে ওনার সাথে আমাদের সাংস্কৃতিক যোগাযোগ আছে, আমি হিন্দি বলয়ের কথা বলছি, দেয়ার আর সাম পিপল, আপনি কিন্তু তাদের সাথে কমিউনিকেট করতে পারেন, তাদেরকে সাথে আলাপ করতে পারেন, তাদেরকে দিয়ে কথাগুলো বলাতে পারেন, চেষ্টা আরো বেশি হতে পারে। আমি বলছি না করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা চেষ্টাটা দেখতে চাই।
এই জি, ব্যাপারে অনেক আমার ধন্যবাদ। জি, ভিন্ন please, মত আছে। please। ওনারটা ভালো, উনি পজিটিভলি দেখছেন আর কি সলিউশনের কথা। আমার কাছে অনেক সময় মনে হয়েছে ভারত পাইয়ে পাড়া দিয়ে ঝগড়া করে। হ্যাঁ ভাই, that's true। এটা কি বাংলাদেশের আভ্যন্তরীণ অনেক ঘটনা ঘটবে, তার দায়িত্ব তো সরকারের। সেটা ধর্মীয় সংখ্যালঘু হোক, আনসার হোক, ছাত্রদের বিষয় হোক, অ্যান্ড সো অন। এটা কি ভারত সরকার সেগুলো মিটমাট করে দেবে? আরে ভাই, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি দিয়ে সারা বিশ্বকে জানাই দিলেন এখানে নির্যাতিত হচ্ছে। গত 15 বছরের নির্যাতন তো হাজারখানিক হয়েছে, বড় বড় নির্যাতন। হ্যাঁ, রামুতে আপনি একটা বৌদ্ধ সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন, সভ্যতা ধ্বংস করে দিয়েছেন। নাসিরনগর থেকে শুরু করে কোথায় না, রংপুর, পীরগঞ্জ থেকে শুরু করে কত না, শত শত ঘটনা। তারপরে 2022 সনে 22টা জেলায় দুর্গা পূজার সময় কি কাণ্ডটা হলো, ওসি, ডিসি, এসপি সহযোগিতা করে পালিয়ে গেছে, পাওয়া যায় না তাদেরকে। সেই সময় তো ইসকনের 3 জন সাধক হত্যা করা হয়েছে নোয়াখালীতে, জানেন? মন্দির এবং ভাঙা সেই হয়েছে। হত্যাকাণ্ডের আসামি করা হয়েছে আমাদের বুলু ভাইকে, বিএনপি নেতা। দুঃখজনক না? চৌমুহনীতে হয়েছে। তারপরে ওই যে বিশ্বজিৎরা হত্যা করলো জগন্নাথ কলেজের সামনে, জি জি, ছাত্রলীগ কুপিয়ে। নির্মম নৃশংসভাবে। তো ভারত তখন কোথায় ছিল? আমি তো কোনো ঘটনায় ভারতকে দেখিনি কোনো বক্তব্য দিতে। তখন বলতো অভ্যন্তরীণ ব্যাপার। এটা কি ব্যাপার? হ্যাঁ, তো আপনি তো আমাদের নাগরিকের দায়িত্ব তো এই সরকারের। না, আমরা না। তো সরকারের কাছে বলবো, আমরা কি বিদেশে কোনো রাষ্ট্রের সাহায্য সহযোগিতা চাচ্ছি না তো। আমরা বলছি যে এই সরকারকে করতে, আমার দাবি দেবো এই সরকারের কাছে। তো এই সরকার তো ডায়লগ করবে না, রাজনৈতিক দলগুলোর সাথে তো ডায়লগ ঘন ঘন করা উচিত, রাউন্ড টেবল একসাথে বসে করো। না দাদা, একটা বিষয় একটু জানতে চাই, যেটি জাহিদুর রহমান বলছিলেন যে সরকারের পক্ষ থেকে আরো বেশি যোগাযোগ হওয়া উচিত। হ্যাঁ। যারা ওখানে কথা বলে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম অবশ্যই, সেটা তো আমরা fail করে গেছি। সেই জায়গাটাই সে তো ফেল করে গেছি। পররাষ্ট্র উপদেষ্টা এগুলো তাদের কমিউনিকেট করবে, বিবৃতি দেওয়াটাই কি মূল কাজ? আপনি কলকাতায় আমাদের পতাকা পুরাই দিছে, ভাঙচুর করছে বিজেপি বা অন্য কোনো সংগঠন। বিজেপির শুভেন্দু অধিকারী তো বললো বর্ডার আইসা নাকি সে সিল করে দেবে। করে দেবে। এগুলো কি অস্বাভাবিক কথা না? এগুলো তো আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। তো এগুলো একের পর এক তারা করা যাবে, আর আপনি এখানে বসে আপনি যান। বোধ একটা ডেলিগেশন বোধহয় আসবে ভারত থেকে অন্য ইস্যুতে। জি। তা আপনারা এইসব ইস্যুতে নিয়ে কথা বলেন না কেন? তারা কি না করেছে? তো ব্যাপার হচ্ছে আমাদের সরকার, আমি যেটা বলেছি, এটাকে আপনি শুধু কি বলে ডিজিটাল সরকার বললে হবে না, অ্যানালগ তো নাই। আপনি এখন ডিজিটাল যুগও না, আপনাকে স্মার্ট হইতে হবে, স্মার্ট এবং ওভার স্মার্ট। প্রফেসর ইউনূস, আপনার কাছ থেকে আমরা এটা, আপনি বিশ্বনন্দিত একজন ব্যক্তি, 18 কোটি মানুষ আপনার উপর আস্থা রেখেছে, আপনারা তো ইলেকশন করবেন না, সুতরাং আপনাদের তো ভয় কেন? জনস্বার্থে যা যা করণীয় সবই করবেন, জনগণের নিরাপত্তা আপনাকেই দিতে হবে। সেটা জাতীয় ঐক্যটা কিভাবে হবে? হ্যাঁ, জাতীয় ঐক্য কিভাবে ঐক্য হবে? তো হয়েই আছে, আমরা আছি না, আমরা তো সবাই এক। ঐক্য তো চিড় ধরেছে বলা হচ্ছে। এটা যে কারণে সরকার না করলে আমরা কি করব? আমরা তো ঐক্যের মধ্যেই আছি, আমরা 31 দফা দিয়েছি না যুগপৎ আন্দোলনে, সবাই মিলে রাষ্ট্র সংস্কারের তো আমরাই সবার আগে দিয়েছি। এবং এরা যদি নির্বাচিত হয়, এই 31 দফা অবশ্যই তারা কার্যকর করবে। এবং রাষ্ট্র সংস্কারের তো বিরাট দায়িত্ব রাজনৈতিক সরকারের। তা আপনি যদি সংস্কারের কথা বলে বিলম্বিত করেন, সমস্যা তো আরো বাড়বে। তো সেইদিকে আপনি নজর দেন দয়া করে, আর একটা নির্বাচনী রোডম্যাপ দিয়ে দেন, কতদিন সময় লাগে আমরা বুঝতে চাই। আপনি কি 1 বছর করবেন, 1.5 বছর করেন? সেনাবাহিনীর প্রধান তো 1.5 বছর বলেছিল, আমরা আপাতত সেটাই ধরে নিই। জি, একটা ছোট বিরতি নিয়ে ফিরছি জাহিদুর রহমান। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে। জেড এস সাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছেন। আমি আবারও স্বাগত জেড এস সাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম জাতীয় ঐক্যের বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আছেন ডাক্তার জাহিদুর রহমান। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্যের কথা আপনি শুরু করেছেন, শেষের দিকে বিষয়টি এসেছিল। আমি বলছিলাম যে এটা আসলে কিভাবে হবে? এটা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই ঐক্যটাকে মানে বিদ্যমান বলছেন আপনি? আমাদের মধ্যে তো যেহেতু আমরা স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী একটা লড়াই সংগ্রাম করে আমাদের ছাত্র তরুণরা আমাদের বিজয়টা এনে দিয়েছে, হ্যাঁ, এবং এটাতে অনেক রক্ত ঝরেছে। আমরা তো এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দিতে পারি না, হ্যাঁ। এবং আমরা যেসব দাবি দাবা উত্থাপন করছি প্রায় কাছাকাছি। এখন সরকার যদি উদ্যোগী হয়ে এই
আধা ঘন্টার আলোচনা না করে একসাথে বসে আমরা কে কি বললাম সেটা আপনি দেন, লাইভ দেন, লাইভ দিয়ে আমরা কথা বলি এবং জনগণের সাথে সম্পৃক্ত হোক। রাজনৈতিক দলগুলো যেহেতু জনগণকে রিপ্রেজেন্ট করে, আপনি তাদের রাস্তায় নিতে হবে। আপনারা তো ভাই ইলেকশন করবেন না, বর্তমান সরকারের কথা বলছি, আপনাদের তো কোনো দলীয় পরিচয় নেই। সুতরাং দলগুলোকে কনফিডেন্সে নেন, যারা রিপ্রেজেন্ট করে, যারা আগামী দিনে রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হবে, তাদের সাথে আপনার দেশের সমস্যা নিয়ে কথা বলেন না কেন? তাদের মধ্যে অনেক বিশেষজ্ঞ আছে। এই যে আমার জাহিদ ভাই, উনি সার্ভিস দিচ্ছে না, অনেকেই আছে। আপনি 10টা কমিশনে তো আমি দেখি অনেক গুরুত্বপূর্ণ লোককে আপনি অ্যাকোমোডেট করেছেন। তো রাষ্ট্র পরিচালনায় অ্যাকোমোডেট করবেন না, সবারই উপদেষ্টা করতে হবে। তাই না, টাইম টু টাইম বসেন, বিভিন্ন সাবজেক্টের উপর আলাপ আলোচনা করেন এবং যাদের রাষ্ট্র পরিচালনার অতীতের অভিজ্ঞতা আছে তাদেরকেও আপনি নেন। তা আমার তো মনে হয় এখানে কোথাও একটা ঘাপলা আছে। এই জিনিসগুলো সরকারকে বুঝিয়ে বা সরকারের যে পলিসি মেকিং যারা আছে। আরেকটা বিষয়, শেখ হাসিনার সময় শুনলাম কিচেন ক্যাবিনেট একটা আছে, একটা বড় ক্যাবিনেট 60-70 জনের, আর একটা নাকি 5-6 জনের একটা কিচেন ক্যাবিনেট। তা আপনাদের মধ্যে কি এটা আছে নাকি? আমার তো এখন সন্দেহ হয়। এবং আমি তো কোনো অ্যাক্টিভিজম দেখি না আমার উপদেষ্টাদের, ওদের বডি ল্যাঙ্গুয়েজে তো মনে হয় না যে ওনার অ্যাকশন আছে। বাইরে আপনাদেরকে ক্ষমতা ভোগ করার জন্য পাঠানো হয় না, রক্তের দাগ এখনো শুকায় নাই। আপনি কালকেও দেখি শহীদ মিনারে আহত ছাত্র তরুণদেরকে নিয়ে গেছেন কেন? এটা তো অমানবিক। এর আগেও তাদেরকে রাস্তায় নামাতে হয়েছে। আজকে এতদিন হয়ে গেল আপনি একটা শহীদদের তালিকা করতে পারলেন না সঠিকভাবে, পরিবারগুলোর সাথে আপনার সংযোগ হয় নাই, পুনর্বাসন তো এখনো শুরুই হয় নাই। তারপরে যারা এই যে সপ্তাহখানেক পর পর একজন মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাদের উচ্চ চিকিৎসার কি ব্যবস্থা করে? এই কয়দিন ধরে দেখলাম 1 করে চক্ষু চলে গেছে 400 লোকের, শিশু হত্যা হয়েছে। সেগুলো দৃশ্যমান করেন দয়া করে। আর আপনারা না হলে আমাদের সাজেশন নেন কোথায় কি করতে হবে। আপনি একটা স্বাস্থ্য উপদেষ্টা দিয়েছেন, এটা তো কোনো কাজের আমি তো দেখি না। এখন অবশ্যই একজন ডাক্তার প্রফেসরকে বলতে এটার সাথে সংযুক্তি করে। ডাক্তার জাহিদুর রহমান, দলগুলোর সঙ্গে কি সরকারের কোনো রকম মানে বোঝাপড়ার ঘাটতি দেখছেন? আমি ঘাটতি দেখছি, বা বোঝাপড়া আরো বাড়াতে হবে। সরকারকে সেটা রিয়েলাইজ করছে মনে হয় আমার কাছে মনে হয় না রিয়েলাইজ করছে। কারণ হলো প্রথম থেকেই সুব্রত সাহেব একমত, মানে প্রতিটা ইস্যুতে যখনই প্রবলেম হচ্ছে বসা যেতে পারে, মানে আমরাই সব কিছু করতে পারছি, বুঝতে পারছি, এরকম বোধ না হওয়াই উচিত। কিন্তু আমি শুরু থেকে যদি বলি, অনেক সময় এটা দেখা গেছে যে দলগুলো যদি না চায়, সরকার আসলে তার জায়গা থেকে বসার চেষ্টা করেনি। বিশেষ করে এবারকার সংকটটা তো অনেক বড় ছিল। এই সংকটেও সবার সাথে বসতে পারতো। বর্ষা শেষ পর্যন্ত 2টো দলের সাথে বসা হয়েছে, কিন্তু অন্যদের সাথেও বসা, অন্যদের সাথেও কথা বলা, মানে আমাদের এতে 2টো লাভ হয়। একটা হলো সরকার আইডিয়া পেতে পারে, আরেকটা হচ্ছে সরকার সলিডারিটি দেখাতে পারে যে আমরা একত্র আছি, আমরা সবাই এক আছি। এটা দেশের ভেতরে এবং দেশের বাইরে সব জায়গায় দেখানো। সো সব দিক থেকে এটা বেনিফিট হয়। কিন্তু আমি জানি না আসলে সরকার কেন যেন রাজনৈতিক দলগুলোর সাথে খুব ভালো যোগাযোগে থাকছে না এবং যেতে চাইছে না। এবং এটা না করলে আরও কিছু মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে। আমি যদি এখন খোলাখুলি সেটাও বলি, সেটা হলো আমরা জানতে পারছি যে ছাত্ররা দল তৈরি করবেন জানুয়ারি মাসে। এটা মোটামুটি প্রকাশিত হয়েছে। নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য আছেন এই ধরনের ক্লু তারা দিয়ে দিয়েছেন। এখন যখন অন্য দলগুলোর সাথে সরকার বেশি ইন্টারাক্ট করবে না, তখন মানুষের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে, তাহলে কি এই দল হচ্ছে এবং সরকার সেই দলটার পেছনে আছে বলে অন্য দলগুলোর সাথে ভালো যোগাযোগ করছে না? এটা একটা ভয়ঙ্কর অভিযোগ আছে। সো সরকারকে সতর্ক হতে হবে এগুলো নিয়ে। ভারতের মিডিয়ার যে বাস্তবতা দেখছেন, সেই জায়গায় বাংলাদেশ আসলে কি করতে পারে, সেটিকে প্রোটেক্ট করার কোনো সুযোগ দেখেন কিনা? আমি একটা খুব বড় ঘাটতি দেখি, একদম মানে আমি আমাদের ইনকেপেবিলিটি দেখি। একটা উদাহরণ দিই। ধরুন আজকের যুগে না খালি পড়ার স্কোপ না, পড়ে না মানুষ, শোনে পর্যন্ত। যেমন অডিও বুক বলে কনসেপ্ট আছে, অনেকে শোনে। আমি নিজেও প্রচুর অডিও বুক শুনি। জি, আমি অনেক সময় অনেক বইয়ের হয়েছে যে ডিটেইলড পড়ছি না, একটু করতে চাই, আমি ওই যিনি অথর আছেন তার একটা লেকচার শুনছি। সো আমার কিন্তু শোনার যুগ। ভারতে যা যা হলো আমি পড়েছি কিছু, কিন্তু আমি শুনেছি তার চাইতে বেশি। তো ওদের ওই চ্যানেলগুলো, ওদের পত্রিকা, মানে শোনার টেন্ডেন্সি যে বেশি তার প্রমাণ হলো ভারতের প্রত্যেকটা নিউজ পেপার, মেইন স্ট্রিম নিউজ পেপারের ইউটিউব চ্যানেল আছে যেখানে তারা টক শো আয়োজন করছে। তো তাই যদি হয়ে থাকে, এখন আমাদের সমস্যা কোথায়? এখন ভারতের জনগণকে তারা তাদের মতো করে তাদের ন্যারেটিভ দিচ্ছে। ঠিক আছে, আমরা আমাদেরটা পৌঁছে দিতে পারছি না। আমাদের দেশে কি
পড়া ছাড়া বাংলাদেশ নিয়ে তথ্য পাওয়া যাবে এমন কোনো ইংরেজি সোর্স আছে, কোনো ইংরেজি টক শো? একটা মাত্র টিভি চ্যানেলে সপ্তাহে একটা করে টক শো হচ্ছে, কিছুদিন, খুব অনেক দিন হয়েছে তা না। আমাদের জাতীয় টিভি যেটা আছে, বিটিভি, তারা কি পারে না এটা নিয়ে যথেষ্ট কিছু করতে? আস্তে আস্তে হবে কি ওদের জনগণ, যারা বাংলা বলছি তাদের যথেষ্ট পরিমাণ কথাবার্তা বাংলায় আছে, ফলে কলকাতা, কিন্তু ভারতের পাওয়ার সেন্টার কলকাতা না, হিন্দি বলয় তাদেরকে, যেটা হিন্দি বেল্টে, তাদের কাছে তাহলে কিভাবে পৌঁছলাম? আমরা কিন্তু পারি নাই। আমাদের দেশে প্রচুর পরিমাণে এই কমিউনিকেশনের জায়গাগুলো, আমাদের ইংরেজিতে অনেকগুলো, পারলে একটা টিভি চ্যানেল না হয় অন্তত কন্টেন্ট তৈরি করা, বা কোনো চ্যানেলের একটা অংশ ধরে ইংরেজিতে বেশ কিছু যাতে তৈরি হয়। আমাদের ন্যাশনাল টিভিতে ইংলিশ নিউজ হচ্ছে, কিন্তু একটা ইংলিশ টক শো হচ্ছে না। এগুলো যদি করি আমরা, কিন্তু ওদের একটা কথা মনে রাখতে হবে, সাধারণ মানুষের কাছে পেনিট্রেট করা জরুরি। ভারত যেহেতু গণতান্ত্রিক দেশ, ওদের নির্বাচনটা অন্তত ঠিকঠাক মতো হয়। ওদের জনগণ যদি মনে করে সরকার ভুল করছে, সরকার কিন্তু চাপে পড়বে। এই ব্যাপারটা মনে রাখা দরকার। একটা বিরতি নিয়ে ফিরছি। জাহিদুর রহমান, দর্শক ছোট্ট একটা বিরতিতে যাচ্ছে, আবারও কিছুর মধ্যে ফিরছি। আশা করি সঙ্গে পাচ্ছে আপনাদের জেডএসআর ইনসাইড পলিটিক্স। আবারও স্বাগত। জেডএসআর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম জাতীয় ঐক্যের বিষয় নিয়ে, বর্তমান সংকট মোকাবেলায় আছেন ডাক্তার জাহিদুর রহমান। কিছুক্ষণ আগে আমরা বিদায় দিয়েছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে। ডাক্তার জাহিদুর রহমান, সামনে আসলে কি দেখছেন? সামনে শঙ্কা আছে, কিন্তু আমি আশা দেখতে চাই। শঙ্কা আছে মানে হলো, আমরা ভারত নিয়ে আলোচনা করছিলাম, ভারত বাংলাদেশের পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলার চেষ্টা করবে। কারণটা একটু বলি, সেটা হলো ভারত তার সর্বশক্তিতে, তার সব রকম কৌশলে, ছলে বলে কৌশলে বললেন আমরা কথ্য ভাষায়, তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চেয়েছিলেন। এবং সাউথ এশিয়াতে একমাত্র এই একটা সাফল্যই তাদের বাকি ছিল। আর কোথাও ভারতের পররাষ্ট্রনীতি দক্ষিণ এশিয়ায় মানে কাজ করছে না, শত্রুতার মতো। ধরুন, আমি সবচেয়ে বড় উদাহরণ মনে করি নেপাল, একটা হিন্দু অধ্যুষিত দেশ, যে দেশটার অফিসিয়াল রিলিজিয়ান হিন্দু ধর্ম ছিল। ভারতের সাথে তাদের অসাধারণ সম্পর্ক ছিল। ভারতের রুপি মানে নেপালের যে কোনো জায়গায় খুব ইজিলি ট্রানজ্যাকশন হতো। সেই নেপালের মানুষও ভারত বিদ্বেষী হয়ে গেছে 16 সালের সেই ব্লকেডের পর থেকে। আর অন্য দেশগুলোর কথা বাদ দিলাম। ফলে বাংলাদেশে তাদের ইগোর পতন হয়েছে। আমি মনে করি শেখ হাসিনার পতন মানে ভারতের পতন, এবং এটা তাদের ইগো হার্ট হয়েছে, এবং সেই কারণে বাংলাদেশে তারা আরও অনেক সংকট তৈরি করতে থাকবে। এবং এই সংকটটা মূলত হবে হিন্দু সম্প্রদায়কে নিয়ে। কারণটা আছে, কারণ হলো শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখার ক্ষেত্রে যে ন্যারেটিভ সারা পৃথিবীর সামনে আনতে চেষ্টা করেছে, তারা বলতো কেউ কেউ যে শেখ হাসিনা খুব ভালো না, নির্বাচন ম্যানিপুলেট করে, দুর্নীতিগ্রস্ত, সুশাসন দেয় না। কিন্তু শেখ হাসিনা যদি না থাকে, বাংলাদেশ দখলে নেবে ইসলামিক বা মুসলিম জঙ্গি গোষ্ঠী, তাতে আমাদের সংখ্যালঘুর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে। এই ন্যারেটিভটা তাকে তো আসলে এস্টাবলিশ করতে হবে। যে এখন যা যা হচ্ছে, ঘটনা ঘটছে না, কিন্তু আপনি ডিসইনফরমেশন দিচ্ছেন। আওয়ামী লীগ ধরেন যতটা আশঙ্কা ছিল, বাংলাদেশের মানুষও তো এই ধরনের আশঙ্কা করেছে, ইন্ডিয়া তো করেছেই। জি, 5 আগস্টের পরে সেরকম আসলে কিছু আপনার চোখে আসলে কি? আমি আশঙ্কা করিনি হিন্দুদের সম্পর্কে। একটু বলি আবার, আমরা আওয়ামী লীগ না, পারসেপশন না, আমি আশঙ্কা একটু বেশি আরো করেছিলাম অ্যাজ এ জেনারেল আওয়ামী লীগ, সেটা হিন্দু হোক মুসলিম হোক, সেটাও খুব সামান্য হয়েছে। সেই তুলনায় তো আসলে মানে কিচ্ছু হয়নি। কিন্তু হিন্দু সম্প্রদায়কে কমিউনাল হামলা হবে, মানে দ্যাটস ইম্পর্টেন্ট। হামলা ভারত আসলে, আমাদের সরকারও কোনো দিনও অস্বীকার করতে যায়নি যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে, তাদের প্রতিষ্ঠানের উপরে হামলা হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে, এগুলো অস্বীকার করা হয়নি। কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করছি, 2-1টা ব্যতিক্রম বাদে এগুলো পলিটিক্যাল হামলা, কমিউনাল না। তোমাকে আমি হামলা করছি তুমি হিন্দু বলে, নট লাইক দ্যাট। আমাদের মনে আছে নিশ্চয়ই, এই অগাস্টের 9 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ মারা গেছে। নেত্র নিউজ একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করে দেখিয়েছে 9 জনই পলিটিক্যাল কারণে হামলার শিকার হয়েছে, কোনোটাই কমিউনাল না। শেষ করবো আমরা একেবারে। তো সুতরাং কি ধরনের পদক্ষেপ আশা করেন? একটু শেষ করি। তো ফলে তারা বাংলাদেশে এই ইস্যুতে আরো নানান রকম ক্রাইসিস তৈরি করার চেষ্টা করবে। আমরা কি পদক্ষেপ চাই, আমরা অলরেডি কথা বলেছি। দেশের মধ্যে ঐক্য বাড়াতে হবে, দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে আস্থা দিতে হবে, এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের একটা কর্তব্য আছে বলে মনে করি। ভারতের এই প্রোপাগ্যান্ডার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের বলা উচিত, বাংলাদেশে কিছু সমস্যা আছে, এই অঞ্চলে সংখ্যালঘুরা কিছু সমস্যা ফেস করে, এটাও উচিত না। একটা রাষ্ট্র আমরা গড়তে চাই যেখানে এগুলো থাকবে না, কিন্তু তোমরা যা বলছো দেশের ওই অবস্থা আদতে না, তাদের জায়গা থেকেও ভয়েস রেজ করা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে ডাক্তার জাহিদুর রহমান। দর্শক, এই ছিল জেডএসআর ইনসাইড পলিটিক্স। দেখুন অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নেক্সট সঙ্গে।